তিতুমিরের বাঁশের কেল্লা ছোটবেলায় বয়ে পড়েছি, কম্বোডিয়ার বাঁশের প্রাসাদ ইউটিউবে দেখেছি, কিন্তু কলকাতা থেকে মাত্র 5 ঘন্টা দূরে পুরুলিয়ার গড়পঞ্চকোটে যে এরকম বাঁশের তৈরি একটা রিসর্ট আছে সেটা জানা ছিল না। দোতলা একটা ডুপ্লেক্স কটেজ, পুরোপুরি বাঁশের তৈরি। বাঁশের তৈরি খাট, পাথরের বেসিন, পাথরের বাথরুম, বাঁশের কল, এমনই এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হতে আমরা গিয়েছিলাম পুরুলিয়ার গড়পঞ্চকোটে পলাশ বিথি রিসর্টে 2 রাত কাটাতে। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম। এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব আমার চন্দননগরের ফ্ল্যাট বাড়ি থেকে বর্ধমানের দেশের বাড়ি। সেখান থেকে আমরা যাব পুরুলিয়ার গড়পঞ্চকোটের পলাশ বিথি, যেটা কিনা পুরুলিয়ার প্রথম বাঁশের তৈরি রিসর্ট, যার পরতে পরতে ছড়ানো রয়েছে অভিনবত্ব। গাড়ি এসে গেছে। অনিরুদ্ধদা ফোন করেছিল, বেশ এলাম। দরজাটা বন্ধ করে দিও। মাসিমা এলাম। অনিরুদ্ধদা এসে গেছে। গুড মর্নিং। সকাল 8টা আমরা চন্দননগর থেকে শুরু করলাম। শুধু আমি না, এবার আমার সাথে রয়েছে আমার ভাই। আমি দেশের বাড়িতে যাব, ওখান থেকে ভাই উঠবে, আমরা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে যাব। তারপরে তারপরে আর বলছি না, এখান দিয়ে যাব সেটা তো দেখাতেই থাকবো। সাথে রয়েছে অনিরুদ্ধদা। আমাদের মোটামুটি কতক্ষণ লাগবে অনিরুদ্ধদা? এটা আমাদের এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 5 ঘন্টা মতন। ঘন্টা 5 লাগবে। রাস্তা তো খুবই ভালো। রাস্তা ভালো, হ্যাঁ। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এখন পুরোপুরি ফ্লাইওভার হয়ে গেছে, তার জন্যে খুবই সহজে এদিক দিয়ে যাওয়া যায়। আসানসোল হয়ে গড়পঞ্চকোট পৌঁছে যাওয়া যায়। হ্যাঁ, এটা যেটা বলার ছিল, আমরা কিন্তু পুরুলিয়াতে যাব গড়পঞ্চকোট। গড়পঞ্চকোটকে কেন্দ্র করে পুরুলিয়া ঘুরবো। আজকে রাতটা থাকবো, কালকে রাতটা থাকবো, পরশু দিনও পুরো দিনটাই থাকবো। পরশু দিন ফেরাটা কিন্তু ট্রেনে ফিরবো, ব্ল্যাক ডায়মন্ডে ফিরবো। আমরা এই যে গড়পঞ্চকোট যাব, এই গড়পঞ্চকোট যাবার কলকাতায় থেকে যারা যাবে তাদের জন্য সবচেয়ে কাছের যেটা রাস্তা সেটা হচ্ছে আসানসোল হয়ে গেলে। আসানসোল থেকে গড়পঞ্চকোট 30 কিলোমিটার মতো রাস্তা। পুরুলিয়া টাউন হয়ে এলে সেটা কিন্তু একটু দূরে হবে। আসানসোল থেকে পুরুলিয়া টাউনের দূরত্ব কিন্তু ঘন্টা 2-1। কাজেই আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা যে কোনো ট্রেনে, বন্দে ভারত হতে পারে, সকালের দিকে ব্ল্যাক ডায়মন্ড হতে পারে, আপনারা আসানসোলে নামুন, বা কলকাতা থেকে ভলভো বাস আছে আসানসোলের, সেই বাসে আসানসোল নামুন। সেখান থেকে জাস্ট 30 কিলোমিটার গড়পঞ্চকোট। আজকে 12ই জুলাই। এবছর বর্ষাটা কিন্তু দারুণ হচ্ছে, এবং মাঝেতে এরকম হচ্ছিল বৃষ্টিটা কবে ছাড়বে। আজকে কিন্তু বৃষ্টিটা ছেড়েছে, এবং মোটামুটি আকাশটা দেখুন, নীল আকাশ। দেখা যাক পুরুলিয়াতে ওয়েদারটা কেমন থাকে। আমি যা মেঘের ছবি দেখছি তাতে তো ভালো থাকারই কথা। অবশ্য বর্ষাকাল তো কিছু বলা যায় না। আমরা পৌঁছে গেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক। মাখনের মতো রাস্তা বলে না, সত্যি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে একদম মাখনের মতো রাস্তা। এখানে আপনারা যখন কলকাতা থেকে আসবেন, রাস্তার ধারে ধারে সুন্দর সুন্দর ধাবা আছে, আপনারা সেখানে ব্রেকফাস্টটা করতে পারেন। আমরাও ব্রেকফাস্ট করব, কিন্তু আগে ভাইকে তুলি। রাস্তা পারাপার করার জন্য ফুট ওভারব্রিজ, এবং এটা র্যাম্প করা আছে, মানে বাইক, সাইকেল, ভ্যান এসবও পারাপার করা যায়। মাখনের মতো রাস্তা বললাম, তার প্রমাণটা দিই। গাড়ি কিন্তু আমাদের এখন 120-তে ছুটছে। এই ক্যামেরায় আসছে না, কিন্তু ওই দেখুন দূরে আমি দেখতে পাচ্ছি একটা ট্রেন যাচ্ছে। ওই যে লাইনটা, ওটা হচ্ছে কর্ড লাইন। এখানে যে স্টেশনটা সেটা হচ্ছে জৌগ্রাম স্টেশন। পালশি টোল প্লাজার কাছাকাছি কিন্তু আমরা এসে গেছি। এইদিকে হচ্ছে এই পাল্লা রোড, মানে হচ্ছে দামোদরের যে বাংলো, ডাক বাংলো, যেখানে খুব পপুলার পিকনিক স্পট। আর এই পাশে আমরা বেঁকে গেলাম, যাব রসুলপুর। এই রসুলপুর স্কুলে তো আমি পড়তাম, স্কুলের পাশ দিয়েই যাবো। এই যে স্কুলের পাশ দিয়ে এখন যাচ্ছি, তো এই স্কুল ভাবলেই মানে মনে পড়ে যশবাবু।
ভয়ঙ্কর স্যার, মানে আধ ঘন্টা পিরিয়ড বা 40 মিনিটের পিরিয়ড, মানে সেই 1 2 3 করে গুনতাম কখন পিরিয়ডটা শেষ হবে। যে মজার স্যার ছিলেন ভুবন, সংস্কৃত পড়াতেন। এছাড়া মাই ডিয়ার স্যার ছিলেন অমরসম্বাবু। এই হচ্ছে স্কুল। এখন তো এরকম এই পাশের যে বিল্ডিংটা না, ওই পেছনের দিকের ওই বিল্ডিংটা আমরা যখন পড়তাম তখন ছিল না, এবং স্কুলের রঙটা তখন গোলাপি ছিল, এখন নীল হয়েছে। এই এরিয়ার কিন্তু খুব বেশ নাম করা স্কুল রসুলপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয়। এপাশের এই যে নিচের বিল্ডিংটা সাদা ফুল ফুটে রয়েছে, ওইখানটা হচ্ছে অফিস রুম। স্যারেরা সব এখানে বসতেন। এদিকটা আমরা যতটা পারতাম অ্যাভয়েড করতাম। এই হচ্ছে রসুলপুর বাজার, এইটা হচ্ছে রসুলপুরের রেলগেট। এই দিক দিকে আরেকটু গেলে আমার শ্বশুর বাড়ি, আর আমার বাড়ি হচ্ছে এ পাশটায়। এই গ্রামটার নাম হচ্ছে আমবাগান। এই যে বাড়িটা, এইটা হচ্ছে আমাদের বাংলার টিচার ছিলেন গান্ধীবাবু, তার বাড়ি। আর এপাশের এই যে বাড়িটা, এটা হচ্ছে আমার মাসির বাড়ি। এই মাসির মেয়ের ছবি হয়তো আপনারা ফেসবুকে দেখেছেন। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমি নিচে দিয়ে দিলাম। মানে এই ধরনের কিছু ছবি আমি কিন্তু ওই ফেসবুকে দিয়ে থাকি। এই হচ্ছে গ্রামের বারোয়ারিতলা, আর এই হচ্ছে আমাদের বাড়ি। এই বাড়ির ছবি হয়তো একাধবার আপনারা দেখেছেন। শীতকালে এই বাগানে অনেক গোলাপ ফোটে, কিন্তু এখন বর্ষাকাল তো। এসে গেছি। আমার ভাই জয়জিৎ, আর এটা হচ্ছে অনিরুদ্ধদা। এই হচ্ছে বাড়ির ড্রয়িং রুম। আমার বাবা মার সাথে পরিচয় করে দিই, ফটোতেই পরিচয় করতে হবে, কারণ ওনারা এখন ফটোতেই থাকেন। উপরে দোতলা, এটা হচ্ছে আমার বেডরুম। আর এই হচ্ছে কল্পনাদি, মানে বাড়ির দেখাশোনা সব করে। এই হচ্ছে ঠাকুর ঘর। আচ্ছা, এটা ডাইনিং, আর এটা হচ্ছে রান্নাঘর। এটা কলতলা। এখন তো অবশ্য আর কলতলার কোনো প্রয়োজন নেই। এটা সেই আগেকার যে বাথরুম যেটা ছিল, এটাও এখন তালা বন্ধ হয়ে পড়ে থাকে। এইদিকে একটা শেড করা আছে, পুরনো জিনিসপত্র এখানে রাখা থাকে। আর এই যে গাছটা না, এই যে আম গাছটা, এটা হচ্ছে ল্যাংড়া আমের গাছ। একদম থোকা থোকা আম ঝরে থাকে, ছাদ থেকে আপনি আম খেতে পারবেন। চলুন ছাদে যাই। এটা সামনে উঠোন, টিন, মানে আমার ছেলে যখন আসে ওদের এটা হচ্ছে ক্রিকেট গ্রাউন্ড। এটা দোতলা। উপরে একটাই ঘর আছে দোতলায়। এটা হচ্ছে ছাদ। এই ছাদ থেকে একদম আম থোকা থোকা ধরে থাকে, আম খেতে পারবে। দেখুন, এই যে পেয়ারা গাছে পেয়ারা ধরেছে, এখনো বড় হয়নি। প্রচুর পেয়ারা হয়েছে, প্রচুর। এই পেয়ারাটা তো বেশ বড় হয়ে গেছে। তবে এখানে কিন্তু প্রচুর হনুমানের অত্যাচার আছে। এই যে পেয়ারা টেয়ারা ইত্যাদি সব ওরাই খেয়ে চলে যায়। আসলে ওদের থাকার জায়গা খুব কমে গেছে তো। চলুন, আর দেরি নয়, 9:30 এখানেই বেজে গেল। ছোটোবেলায় যখন পরীক্ষা দিতে যেতাম, এই শিব ঠাকুরকে 2বার 3বার, এমনি সময় 2বার 3বার, পরীক্ষার সময় সেটা 4বার 5বার প্রণাম করে করে যেতাম আর কি। আর এই হচ্ছে এখানকার গ্রামের কালী মন্দির। চলুন, আবার একবারে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠে আবার আপনাদের সাথে কথা হবে। এই আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এসে পড়লাম। এটা হচ্ছে NH-19। ভালো রাস্তার মাঝে মাঝে কিন্তু গর্ত রয়েছে, আর এই ভালো রাস্তায় গর্ত থাকলে সেটা বেশ অসুবিধের। শক্তিগড় মানে ল্যাংচা। আপনারা যখন এখানে আসবেন, শক্তিগড়ের ল্যাংচা সেটা তো অবশ্যই একটু ট্রাই করবেন। এখানে না কৌশিক ঘোষের ল্যাংচা, যেই ল্যাংচা আমি বাড়িতে গেলে নিয়ে যাই, কৌশিক ঘোষের ল্যাংচা, সেটা রাস্তার এদিকেও আছে ওদিকেও আছে, দুদিকেই আছে। এখন অবশ্যই যেহেতু ফ্লাইওভারটা হচ্ছে, একটা দিক বন্ধ করে দেওয়া হয়েছে, যাওয়ার সময় ডান দিকেই পড়বে। এটা ম্যাগনাস স্কুল, সেখানে আপনারা ব্রেকফাস্টটা করতে পারেন। আর কৌশিক ঘোষের ল্যাংচা ভালো, এখনও পর্যন্ত ভালো আছে। পূর্ত ভবনের পাশ দিয়ে আমরা বেরোলাম, মানে আমরা প্রায় বর্ধমান পৌঁছে গেছি। ভাই ভালো বলেছে, বর্ধমানের নবান্ন হচ্ছে এই পূর্ত ভবন। মূল যে বর্ধমান শহর, সেটা কিন্তু আমাদের ডান হাতের দিকে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু বর্ধমান শহরকে আমরা বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। উল্লাস যে টাউনশিপ, সেখান থেকে এই বাইপাসটা শুরু হচ্ছে, আর এদিকে 108 শিব মন্দির, সেইখানে গিয়ে এই বাইপাসটা শেষ হচ্ছে। বর্ধমান শহরটা মূলত এই রাস্তার, মানে যখন পানাগড়ের দিকে যাচ্ছে তখন ডান হাতে রয়ে যাচ্ছে। এখন অবশ্য এপাশেও বর্ধমান শহরের একটা উপনগরীর মতো তৈরি হচ্ছে, মানে বর্ধমান শহরে তার জায়গার এখন অভাব, এইদিকে একটা উপনগরীর মতো তৈরি হচ্ছে, বেশ বড় এবং ভালো। কিন্তু এইসব জায়গায় যারা থাকবেন তাদের কিন্তু নিজস্ব গাড়ি থাকতে হবে, নইলে কমিউনিকেশন করাটা খুব সমস্যা।
আর এইদিকে এখনও ভালো সেরকম পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই, নিজের গাড়ি থাকতে হবে। আমরা এদিক থেকে একটু সাইডের রাস্তাটা নিলাম, একটু ব্রেকফাস্ট তো করতে হবে। অবশেষে শক্তিগড়ের ল্যাংচা ছেড়ে সিএসকে ফুড সেন্টারে আমরা দাঁড়িয়েছি। অঙ্কিত হোটেলের সাইনবোর্ড দেখে আমরা গাড়িটা এখানে দাঁড় করিয়েছিলাম। অনেক দূর থেকে সাইনবোর্ড রয়েছে, বড় বড় সাইনবোর্ড, কিন্তু এই হোটেলটা এখন জলের নিচে চলে গেছে। মানে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে এদিকে, প্রচুর। আজকেও যা হিউমিডিটি রয়েছে, তো তার পাশে সিএসকে ফুড, সেখানে আমরা দাঁড়িয়েছি। আদৌ কি কিছু পাওয়া যাবে? যা পাওয়া যাবে তাই খাই, কিছু তো খাই। ব্রেড অমলেট আর তার সাথে পরোটা, এটা পাওয়া যাবে। তো ব্রেড অমলেটই বলি। ভাই ভালোই বলেছে। সবুরে মেয়া ফলে এখানে কিন্তু সবুরে মেয়নিজ ফলেছে। ব্রেড অমলেট কিন্তু এর উপরে মেয়নিজ ছড়িয়ে দিয়েছে আর নিচে সসের উপরে ভাসিয়ে দিয়েছে। খেয়ে দেখি। হ্যাঁ, না বানিয়েছে ভালো, এই নিয়ে কোনো কথা হবে না। মেয়নিজ মাখানো অমলেট খেলাম, দাম কিন্তু খুব একটা বেশি নয়, 60 টাকা। এবার ছোট্ট কাপের চা। কিন্তু তবে এখানে যেটা অসুবিধা সেটা হচ্ছে এই টয়লেটটা কিন্তু পেছন দিকে হাঁটতে হাঁটতে চলে যাবেন প্রকৃতির বুকে। খাওয়া দাওয়া হলো, তাহলে এবার চলুন। এখানেই তো 11টা বেজে গেল, আর বেশি কথা নয়, এখন সাঁ সাঁ করে গাড়ি ছুটবে। কাকসা মোড় আমরা পেরোলাম, মানে জয়দেব কেদুরি, তার ভিডিও আছে, অনেক আগে গেছিলাম, আমি আর ভাই গেছিলাম, বাইকে গেছিলাম। এখান থেকে ডান দিকে চলে যেতে হয় জয়দেব কেদুরি। দুর্গাপুর পৌঁছে গেলাম, দুর্গাপুর, এরপরে আসানসোল। আমরা কিন্তু আসানসোল হয়ে যাব না, আমরা আসানসোলের বদলে আরেকটু আগে যাব, মানে যেখানে ব্ল্যাক ডায়মন্ডে নামলে আপনারা কুমারডুবিতে নামবেন। তো কুমারডুবি ছোটো স্টেশন, সব গাড়ি দাঁড়ায় না। যারা বন্দে ভারতে আসবেন তাদের তো আসানসোলেই নামতে হবে। তো কুমারডুবি থেকে আমাদের গড়পঞ্চকোট 16 কিলোমিটার, আসানসোল থেকে 30 কিলোমিটার। স্টেশনটার নাম কুমারডুবি, লোকালিটিটা, জায়গাটার নাম হচ্ছে চিরকুন্ডা। চিরকুন্ডা হয়ে পাঞ্চেত বাঁধের পাশ দিয়ে আপনাদের নিয়ে যাব গড়পঞ্চকোটের পলাশবিথি। ভাইয়ের কোনো সারা শব্দ পাচ্ছি না, ঘুমিয়ে পড়লি নাকি? এই দেখুন, এটা হচ্ছে রয় হোটেল। আপনারা যারা কলকাতা থেকে একটু বেলা করে বেরোবেন, ধরুন 10টা নাগাদ কলকাতা থেকে বেরোলেন গাড়িতে, তারা এখানে লাঞ্চটা করে নিতে পারে। আমরা অবশ্য লাঞ্চ আমাদের রিসর্ট পলাশবিথি রিসর্টে গিয়েই করব। এখানে একটা বোর্ডে লেখা রয়েছে স্বাগতম ভ্রাতৃত্বের শহর আসানসোল। আমরা বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছি। যেখানে আমাদের গাড়ি এসে এখন দাঁড়িয়েছে, এই মোড়টার নাম হচ্ছে কাল্লা মোড়। আমরা কিন্তু এখন ঝাড়খণ্ডে রয়েছি এবং ঝাড়খণ্ডে তেলের দাম অনেক কম, তাহলে এখানেই আমরা তেলটা ভরে নিই। এখানে তেলের দাম হচ্ছে 98 টাকা, আজকে 12ই জুলাই 2025। বেশ অনেকটা সস্তা, প্রায় 8 টাকার কাছাকাছি সস্তা পড়ছে। আপনারা যদি গাড়িতে যান তাহলে এখান থেকে তেল ভরে নিতে পারেন। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে এই সামনের যে টোল প্লাজাটা, এটা হচ্ছে মাইথন টোল প্লাজা। দেখুন, এর পরেই ফ্লাইওভার আছে। এই ফ্লাইওভার দিয়ে উঠলে হবে না, এই ফ্লাইওভারের পাশ দিয়ে বাঁ দিক দিয়ে বেরিয়ে যেতে হবে। এই জায়গাটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, সেই জন্য আমি এটা খুব ভালো করে পুরোটা দেখাচ্ছি। এই দেখুন, উপরে যে বোর্ড যেটা রয়েছে, সেই বোর্ডে লেখা রয়েছে সোজা গেলে হচ্ছে মাইথন ড্যাম আর বাঁ দিকে হচ্ছে চিরকুন্ডা। আমরা এই চিরকুন্ডা হয়েই যাবো। দেখুন, আমরা এই ফ্লাইওভারের উপরে উঠলাম না, আমরা এদিকে বেঁকে গেলাম। এই ব্যাপারটা আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যারা গাড়িতে আসবেন, প্রথমবার আসবেন, তাহলে তো আর ভুল হওয়ার কথা না। এদিকে চিরকুন্ডা, এদিকে মাইথন। আমার খুব ইচ্ছে আছে ফেরার সময় আপনাদের মাইথনে নিয়ে যাওয়ার। মাইথন ড্যামে স্পিড বোটিং হয়, দেখা যায় কীরকম কী ওয়েদার থাকে, বৃষ্টি কীরকম কী হয়, বর্ষাকাল তো। তো এই যে এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি, এটা কিন্তু ঝাড়খণ্ড। এই পাঞ্চেত ড্যাম পেরোনোর পরে আমরা যেখানটায় উঠবো, সেই জায়গাটাই হচ্ছে আবার আমরা বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে আবার ঢুকবো। আমরা আসানসোল হয়ে যেতে পারতাম, কিন্তু আসানসোলের যে রাস্তাটা, সেই রাস্তাটার না বড় বড় ডাম্পার চলে, তো ওই ডাম্পারের পেছনে পেছনে যাওয়াটা বেশ কষ্টকর।
এখান থেকে যদি আমরা যাই, এখানে রাস্তাটাও কম, 16 কিলোমিটার দূরত্ব মাত্র এই কুমারডুবি থেকে। আর এই রাস্তাটা যেহেতু পাঞ্চেত ড্যাম হয়ে যাচ্ছে, ড্যামের উপরে ডাম্পার চলে না, তো সেই কারণে ওই ডাম্পারের ঝামেলাটা এই রাস্তায় নেই। আপনারা যদি গাড়িতে আসেন এই রাস্তাটা ধরেই আসবেন। আকাশ পুরো কালো করে এসেছে এই মুহূর্তে। আমি ম্যাপে যা দেখছি, মানে গোটা পশ্চিমবঙ্গের ভেতরে শুধুমাত্র এই পুরুলিয়াতেই মেঘ আছে, আর কোথাও মেঘ নেই। এই দেখুন গোটা পশ্চিমবঙ্গের ম্যাপ, শুধুমাত্র এই যে পুরুলিয়ার এইখানটায় মেঘ আছে, বাকি সব পরিষ্কার। গোটা পশ্চিমবঙ্গ পরিষ্কার, শুধুমাত্র পুরুলিয়ার এখানটায় মেঘ রয়েছে। ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন আমাকে এবং তার সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে। আমরা ডিভিসি এরিয়াতে ঢুকে পড়লাম। দামোদর ভ্যালি কর্পোরেশন মানে ডিভিসি বন্যা রোধ করার জন্য এবং সেচ তার উন্নতির জন্য সেই সময় 4টে বহুমুখী এরকম ড্যাম তৈরি করেছিল। তার মধ্যে সবারই শেষে তৈরি হয়েছিল এই পাঞ্চেত ড্যাম। এখানে আকাশটা যদি নীল থাকতো কি ভালো লাগতো। এই ড্যামটা পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড সীমানার লাগোয়া, মানে এটা ঝাড়খণ্ডেই পড়ে। দামোদর নদীর উপরে এই পাঞ্চেত ড্যাম। এই ড্যামের উপরে কিন্তু গাড়ি দাঁড় করানো নিয়ম নেই, কিন্তু সবাই দাঁড় করায়। আমরাও চেষ্টা করব আপনাদের ড্যামটা একটু ভালো করে দেখানো। এই ড্যামটার উপরটায় দাঁড়াতে দেয় না। আমরা তো ড্যামটা পেরিয়ে এসে দাঁড়িয়েছি, ওইখান থেকে জলটা বেরোচ্ছে, মানে উথাল পাথাল হয়ে যাচ্ছে, এত জোরে ওখান থেকে জলগুলো পড়ছে, ধোঁয়া সৃষ্টি হয়েছে। সেই জল আবার এখান দিয়ে নেমে যাচ্ছে। ওই যে সামনে আবঝা মতো পাহাড়টা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে গড়পঞ্চকোট। আমরা ওইখানেই যাব। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পাঞ্চেত ড্যামের উপরে। এ পাশে হচ্ছে ওই গড়পঞ্চকোটের পাহাড়, আর এই পাশে হচ্ছে ড্যামটা। ডিভিসির যে 4টে ড্যাম আছে তার মধ্যে সব থেকে বড় ড্যাম হচ্ছে এই পাঞ্চেত ড্যাম। এখানে 15টা লক গেট আছে, 134 ফুট উঁচু, আর এই ড্যামের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 7.5 কিলোমিটার, 6777 মিটার। এই ড্যামের এরিয়া প্রায় 10,000 স্কোয়ার কিলোমিটার। আর যখন ড্যামের জলটা শুকিয়ে যায়, শুকনো ড্যাম, সেটা হচ্ছে 29 স্কোয়ার কিলোমিটার। এই মুহূর্তে আজকে 12ই জুলাই 15টা লক গেটে খুলে দিয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি, কিন্তু এমনভাবে নেট করা আছে না, সেটা আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না। মনটা কীরকম একটা যেন করছে, ভালোভাবে ছবিটাও পাচ্ছি না। তো এখানে আমরা ওই যে ঝাড়খণ্ডের দিক থেকে যে আসছি, ওই দিকে না এখানে একটা স্নেক পার্ক আছে। তো আমরা ওই স্নেক পার্কটা দেখে আসবো, আর ওখান থেকে এই ড্যামের জলটা যে বেরোচ্ছে সেটা ভালোভাবে ছবি তুলতে পারি কিনা, আপনাদের দেখাতে পারি কিনা, চলুন একবার চেষ্টা করি। আমরা গাড়িটা একবার ঘুরিয়ে নিলাম। আপনারাও যখন যাবেন স্নেক পার্কটা দেখবেন, স্নেক পার্ক দেখে তারপরে গড়পঞ্চকোটে যাবেন। ঠিক আছে, চল। হ্যাঁ, পরে ফোন করছি। এই ড্যাম থেকে আমরা ডান দিকে বেঁকলাম। আপনারা যখন আসবেন, আসার সময় এই দিকে বাঁ দিকে বেঁকবেন। এ পাশের এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাঞ্চেত স্টেডিয়াম। ওয়ে টু স্নেক পার্ক। দেখুন সাপের ছবি দেওয়া রয়েছে। এখান থেকে আরও 300 মিটার যেতে হবে, তারপরে বাঁ দিকে বেঁকতে হবে। পাঞ্চেত স্টেডিয়ামের কাছে এটা। এই যে এনাকে আপনারা হয়তো ইউটিউবে দেখেছেন, এনার নাম হচ্ছে মোবারক। ইনি এখানকার যে স্থানীয় জায়গায় যে সমস্ত সাপ বাড়িতে বা লোকালয়ের মধ্যে বেরোয় যেগুলো, সেগুলোকে ধরে এনে এখানে উনি রাখেন। আচ্ছা, এখানে 20 টাকা করে পার হেড এন্ট্রি ফি আছে। আর এখানে ফটো তোলা কিন্তু বারণ, ফটো তোলা স্ট্রিক্টলি প্রহিবিটেড। ওই দেখুন ওখানে লেখা রয়েছে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। তাহলে আমরা ভেতরের ছবি করব না, তাই তো? এখানে বেশ কিছু ভেনোমাস মানে গোখ্র রয়েছে, কিছু নির্বিষ সাপ সেটাও রয়েছে, চন্দ্রবোড়া জাতীয় সাপ সেটা রয়েছে, আর রয়েছে রক পাইথন। তবে এই বর্ষায় ভেজা ভেজা পরিবেশটা দেখে এমন মনে হচ্ছে যেন এখানেই না সাপ বেরিয়ে যায়। সাপ আমরা দেখলাম বটে, কিন্তু ভেতরে তো ছবি করা নিষেধ, তাই আপনাদের তো দেখাতে পারলাম না, খারাপ লাগছে। তো এখান থেকে যখন ফিরে যাবো, আবার তো ড্যামের উপরে উঠবো, কিন্তু তার আগে একটা পার্ক আছে। সেই পার্কটা আপনাদের যেতে বলছি না, কিন্তু ওই পার্কের ভেতর দিয়ে ওই ড্যামের যে জলটা ছাড়ছে না লক গেটের, সেই ছবিটা খুব সুন্দরভাবে আসবে। তো
দেখা যাক সেই ছবিটা কতটা কি পাই। এদিকে আকাশ তো গুরুম গুরুম করছে, কালো হয়ে এসেছে, পুরো কালো, ঘন কালো। এই হচ্ছে পার্ক। এই যে উপরে গাড়িগুলো যাচ্ছে ওইটা হচ্ছে বাঁধের উপরে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে নিচে নামতে পারেন, কিন্তু ওখানে তো গাড়ি পার্ক দাঁড় করাতে দেবে না। তো সেই কারণে আমরা এই ঘুরে এপাশ দিয়ে ঘুরে এখান দিয়ে আগে ওইদিকে স্নেক পার্কটা দেখে এলাম, তারপরে এখানে এসে এই পার্কের এখানে এসেছি। ওই হচ্ছে ড্যাম, ওইখান দিয়ে রাস্তা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনারা নেমে আসতে পারেন, কিন্তু গাড়িটা কিন্তু ওখানে দাঁড় করাতে দেবে না, যেহেতু আমাদের সাথে গাড়ি আছে। সেই জন্য আমরা এই দিক দিয়ে ঘুরে পার্কের গেটে গাড়িটা পার্ক করলাম, করে এই পার্কের ভেতর। এই পার্কে কোনো এন্ট্রি ফি নেই এখন পর্যন্ত, আজকে 5 জুলাই 2025 কোনো এন্ট্রি ফি নেই। ওখানে ড্যামের জলটা পড়ছে, সেটা কাছ থেকে দেখানোর জন্যই আমরা যাচ্ছি। পার্কটা সুন্দর, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। এরকম সুন্দর লোকেশনে এত বড় জায়গায় এই পার্কটাকে যদি সাজিয়ে গুছিয়ে রাখা যেত, এটাও কিন্তু একটা ভালো ট্যুরিস্ট অ্যাট্রাকশন হতে পারত। কিন্তু চারিদিকে অযত্নের ছাপ, সেটা কিন্তু একেবারে পরিষ্কার। জল যে ছাড়া হচ্ছে তার আওয়াজ পাচ্ছি, উরি বাপরে বাপ, সব কটা লক গেট একসাথে খুলে দেওয়া হয়েছে, আর কি প্রবল বেগে মুষলধারে জল যেন ঝাঁপিয়ে পড়ছে। আজ 12 জুলাই 2025, আমরা দাঁড়িয়ে আছি পাঞ্চেত ড্যামের সামনে। সব কটা লক গেট একসাথে খুলে দেওয়া হয়েছে, প্রবল বেগে জল ঝাঁপিয়ে পড়ছে প্রতিটা লক গেট থেকে, যেন এক প্রলয় কাণ্ড চলেছে। এই যে পার্কটা, এই পার্কটার এই জায়গাটা থেকে ওই ড্যামের যে জল বেরোচ্ছে সেটা খুব ভালোভাবে দেখা যায়। এখানে রেলিং করে দেওয়া আছে। এই পার্কের ভিতরে একটা ওয়াচ টাওয়ার করা রয়েছে, আর ওখানে রয়েছে আই লাভ পাঞ্চেত একটা সাইনেজ। এখানে একটা আইসক্রিমের স্টল আছে, আমুলেরও কিছু প্রোডাক্ট আছে, আমুলের কুলপিঠা আছে। কুলপিঠা খাবো না, আমি একটা লোকাল কোম্পানির তাদের একটা চকোবার সেটা নিলাম। কত দাম এগুলোর? 10 টাকা। এটার দাম হচ্ছে 10 টাকা করে। এটা খুবই সরু, কিন্তু 10 টাকায় যেটা দিচ্ছে খারাপ কিছু না। আমুলের অরেঞ্জ ক্যান্ডি, গ্রিন ম্যাঙ্গো ক্যান্ডি, সেগুলোই 10 টাকা করে নেয়। পার্কটা ভালো, বাচ্চাদের ভালো সময় কাটবে এখানে। কি গরম। ওই যে আমাদের গাড়ি। এই যে ঢালাই রাস্তাটা, এই ঢালাই রাস্তা ধরে যদি সামনে একটু যাওয়া যায়, কতটা যাওয়া যায় জানি না। এই গেটের কাছে যে স্টল আছে সেগুলো সামনে চলে যাও, পুরো নদীটা দেখতে পাবে। আর এই যেহেতু অনেকগুলো লক গেট ছেড়েছে, বড় বড় মাছ আসছে, ওই যে 10 কেজি 12 কেজি সাইজের মাছ, সব রকমের মাছ। এইখানে গাড়িটা পার্ক করব আমরা, করে দেখি কত দূর যাওয়া যায়। এই যে পাকা রাস্তা সেটা ওখানে শেষ হচ্ছে, আর সেটা দিয়ে এই পাশে নদীর ধার পর্যন্ত একটা পায়ে চলা রাস্তা নেমে গেছে। সেই রাস্তা দিয়ে পুরো দামোদর নদীটাকে দেখা যাচ্ছে, পুরো পাঞ্চেত ড্যামটা দেখা যাচ্ছে, আর সেখান থেকে যে জল এসে পড়ছে সেটাও দেখা যাচ্ছে। পাথুরের রাস্তা, একটু সাবধানে আসবেন, ভেজা থাকলে পা স্লিপ করতে পারে। দেখুন দামোদরের রূপ দেখুন, বর্ষাকাল, শুধুমাত্র বর্ষাকালেই এটা সম্ভব। স্রোতের বিপরীত দিকে মাছগুলো কীরকম লাফাচ্ছে, ঝাঁকে ঝাঁকে মাছ। দেখুন কীরকমভাবে মাছগুলো ঝাঁকে ঝাঁকে লাফাচ্ছে। আর তার সাথে সাথে জেলেরা এখানে জাল নিয়ে বসেই আছে মাছ ধরবে বলে। বড় বড় মাছ উঠছে, বড় বড় মাছ, আর বেশ কিছু মাছ স্রোতের উল্টো দিকে লাফাচ্ছে। ওই বাটা মাছ পড়েছে, একটা ট্যাংরাও আছে। বর্ষার পুরুলিয়ার এটা একটা অন্য রূপ। কিন্তু চলুন, অনেক দেরি হয়ে গেছে, ঘড়ি বলছে এখানে আর থাকা যাবে না। আবার আমরা পাঞ্চেত ড্যামের উপরে উঠে এসেছি। আমরা তো এখান থেকে ওই জলটা দেখাবো বলে আমরা ওই নিচের দিকে নেমেছিলাম। স্নেক পার্কটা দেখলাম, এই নিচে যে পার্কটা, এই পার্কটাতে আমরা গেছিলাম। এই পার্কের ওখান দিয়ে আপনাদের এই জলটা দেখালাম। এইদিকে এই নিচে প্রচুর সোলার প্যানেল রয়েছে, ভালো গ্রিন এনার্জি। অনেকক্ষণ ধরেই গুরুম গুরুম করছিল, এই নেমে গেছে। এই পাঞ্চেত ড্যাম পেরিয়ে আমরা এপাশে এলাম, ঝাড়খণ্ড থেকে আবার আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করলাম। সামনেই এই হচ্ছে
পঞ্চকোট পাহাড়। এটা হচ্ছে পুয়াপুর মোড়। এখান থেকে আমরা কিন্তু চলে যাব ডান দিকে, আমাদের পলাশবিথি এপাশে। এই হচ্ছে পঞ্চকোট পাহাড়। পলাশবিথি বুটিক রিসর্ট। ব্যাস, জঙ্গলের মধ্যে তো মিশে গেলাম। আমি শুনেছিলাম এগুলো সব হচ্ছে ব্যাম্বু কটেজ, মানে এই কটেজগুলো সব বাঁশের তৈরি। বাহ, দারুণ পরিবেশ। আর এই ব্যাম্বু কটেজগুলো দারুণ সুন্দর। এই কটেজটা আমাদের এরকম দুটো কটেজ আছে, টুইন শেয়ারিং। আর ওপাশে দেখতে পাচ্ছি দুটো ডুপ্লেক্স আছে। বাহ, এই হচ্ছে আমাদের রুম। বিরাট বড় বিছানা, মানে দুটো বালিশ, মাঝখানে তিনজন বড় আরামসে শুতে পারবে। সামনেই দুটো চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে, এখানে লাগেজ রাখার জায়গা, আয়না, এখানে জানলা আছে। পর্দার কালারগুলো খুব সুন্দর। ওইদিকে কিছু ড্যাংলার রয়েছে। ল্যাম্প যে শেডগুলো সেগুলো কিন্তু বাঁশের তৈরি, মানে ব্যাম্বু কটেজের সাথে মিলিয়ে সব একটা বাঁশের ছোঁয়া সব জায়গাতেই রয়েছে। সবচেয়ে বড় কথা, এখানে এসি আছে। ব্যাম্বু কটেজ মনে হবে যেন খুবই সাধারণ থাকার ব্যবস্থা, তা কিন্তু নয়। হিতাচির এসি লাগানো আছে। এদিকে টিভি রয়েছে, এটা কোনো কাজে লাগে না আমাদের। জলের বোতল দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, চায়ের সরঞ্জাম এবং পোড়ামাটির চায়ের কাপ, দুটো গ্লাস রাখা রয়েছে। দুদিকে দুটো বেড সাইড টেবিল, এদিকেও সুইচ বোর্ড আছে, এপাশেও সুইচ বোর্ড আছে। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমের হ্যান্ডেল সেটাও কিন্তু বাঁশের। এখানে কমোড রয়েছে, এখানে বেসিনটা কিন্তু পুরো পাথরের, আর তার মাঝখানে এরকম বাঁশের কল। আরে আয়নাটা বড় কিন্তু একটু বেঁকা বসেছে। এখানে ডেন্টাল কিট আছে, কোম্ব, চিরুনি আছে, এখানে ময়েশ্চারাইজার আছে, এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, দুটো টাওয়েল রয়েছে। আর এটা হচ্ছে চানের জায়গা। আরে বাহ, উপরে শাওয়ার রয়েছে। আর আলোর ব্যবস্থাটা খুব সুন্দর। ওখানেও কিন্তু বডি ওয়াশ, শ্যাম্পু রাখা রয়েছে, দুটো টাওয়েলও রয়েছে। এই বাঁশের কল, এইটা বেশ খারাপ না, কনসেপ্টটা বেশ ভালো। ব্যাপারটা বেশ মজার না? আমার তো দারুণ মজা লাগছে। বাঁশের ভেতর দিয়ে জল বেরোচ্ছে অটোমেটিক্যালি। চোখে মুখেও জল দিই, এত ঘাম হচ্ছে। জুলাই মাস তো, ভ্যাপসা গরম রয়েছে। এই বিছানার হেলান দেওয়ার যে জায়গাটা সেটাও একটা বাঁশের। আর এইটা হচ্ছে এই এলিফ্যান্ট ব্যাম্বু। ভালো, কনসেপ্টটা কিন্তু দারুণ। গোটা ব্যাপারটা কিন্তু আমার দারুণ লেগেছে। এই সামনে একটা পুকুর আছে, এই পুকুরে ভবিষ্যতে প্যাডেল বোট সেটা চালানোর প্ল্যান আছে, জানি না কবে সেটা হবে। এইরকম টুইন শেয়ারিং দুটো রুম আছে। আর ওইখানে ডুপ্লেক্স টাইপের, এটা 4 শেয়ারিং, সেরকম আরও এরকম দুটো আছে। এইটা হচ্ছে ডুপ্লেক্স কটেজ। এই দিকে একটা ডুপ্লেক্স, মানে নিচে একটা রুম, উপরে একটা রুম, এদিকেও তাই। এগুলো সব ডাবল বেডের রুম। মানে একই পরিবারের লোক হলে এইগুলো কিন্তু খুব ভালো। এই হচ্ছে ডুপ্লেক্স কটেজ। নিচের তলায় একটা বাঁশের তৈরি বেড রয়েছে, সেটা তো আমাদের রুমেও আছে। কিন্তু এখানে যেটা রয়েছে, ঘরের মধ্যে বাঁশের তৈরি একটা সিঁড়ি। মানে এই ঘরটা দোতলা ঘর। দোতলায় নিয়ে যাচ্ছি, তার আগে এই ঘরটা আপনাদের দেখাই। টিভি আছে, তার সাথে জলের গ্লাস, চায়ের কাপগুলো কিন্তু টেরাকোটা। আর এখানে কোস্টার যেগুলো রয়েছে, সুন্দর একটা শিল্পী সত্তা। সব কিছুতেই একটা শিল্পী সত্তা রয়েছে। এবং এই যে দেখুন অ্যাস্ট্রেটা, এ তো মনে হচ্ছে যেন ওই বিশ্বভারতীর আর্ট কলেজের কোনো ছেলের বানানো। অপূর্ব। এখানে বসার জন্য একটা সোফা সেট করা আছে, একটা ফ্যান, এক্সট্রা ফ্যান এখানে লাগানো আছে, এসি তো রয়েছে। এই যে এখানে ঘরের ভিতরে যে আলোটা রয়েছে দেখুন, এই আলোর যে স্ট্যান্ডটা, এই একটা গাছের ডালকে এই আলোর স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। বিরাট বড় খাট, স্বামী, স্ত্রী, বাচ্চা, বা এমনকি 3 জন বড়ও এখানে থাকতে পারবে। সবচেয়ে মজার ব্যাপার এই দোতলাটা। এখানেও ওই একই রকম আরেকটা বড় বেড রয়েছে, 2 জন খুব ভালোভাবে শুতে পারবে। তবে নিচের বেডটা আরও বেশি বড়। নিচেরটা কিং সাইজ, এটা কুইন সাইজ বেড। এখানে জানলা, পর্দা সরিয়ে দিলেই এক ঘর আলো। এখানেও একটা এক্সট্রা ফ্যান দেওয়া রয়েছে, কারণ রুমে তো একটা এসি, একটা এক্সট্রা ফ্যান দেওয়া রয়েছে। এখানে বাঁশেরই রেলিং। আর যেটা বলা হয়নি, ওই বাঁশে যাতে কারোর মাথা না ঠুকে যায়, সেই কারণে ওখানে কিন্তু একটা রাবার প্যাডিং করা আছে। সব দিকেই চিন্তাভাবনা করা হয়েছে। বাথরুমটা একবার দেখি। এই হচ্ছে বাথরুম, একই রকম বাথরুম, অদ্ভুত সুন্দর, কিন্তু এটা একটু বড়। আমাদের রুমগুলো থেকে এটা একটু বড়। আর এই হচ্ছে
বেসিন। এখানে এই যে ঝুড়িটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর দেখতে, যদিও এটা রেডিমেড বলেই মনে হচ্ছে, দারুণ সুন্দর। এই দুটো ডুপ্লেক্স কটেজ, এই দুটো ডুপ্লেক্স কটেজের ভেতরে মাঝে সীমানা নির্দেশ করেছে এই যে নারকেলের যে মালাই, সেই মালাইগুলোকে দড়ি দিয়ে ঝুলিয়ে যেন দুটো ডুপ্লেক্স কটেজের ভেতরে সীমানা নির্দেশ করা হয়েছে। এর মধ্যে কি সুন্দর একটা শিল্পী সত্তার পরিচয় রয়েছে। দেখুন এইগুলো সব রেজিনের কাজ। এখন তো বর্ষা, এই জায়গাগুলো পরিষ্কার হবে নিশ্চয়ই, আরও নতুন কিছু হবে, কাজ হবে এদিকে। কিন্তু এখানে একটা বিরাট বড় অনেক পুরনো বট গাছ রয়েছে, কারণ এই যে ঝুড়িগুলো যে নেমেছে তার থেকে বোঝা যাচ্ছে এই বট গাছটার অনেক বয়স। বর্ষাকাল নইলে হয়তো ওই বট গাছের ভেতরটাতে যেতাম। এই অঞ্চলে কিন্তু প্রচুর রক পাইথন পাওয়া যায়। বর্ষাকালে আপনাদের আর এই ঝোপে জঙ্গলে নিয়ে যাচ্ছি না, এই জায়গাটা যখন এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, শীতকালে আপনারা যখন আসবেন দারুণ লাগবে। আচ্ছা, এই বট গাছের পেছনে পিলার দেখতে পাচ্ছি, তার মানে ওই পর্যন্ত এই প্রপার্টির এরিয়া। বাহ, এখানে এই গেট করা রয়েছে, এগুলোতে এলইডি লাইট দেওয়া আছে, মানে সন্ধ্যেবেলায় এটাতে আলো জ্বলবে। আর মধুমালতী গাছের লতা, এগুলো এখনও লতাগুলো বড় হয়নি, এটা তো একটু মরেও গেছে দেখতে পাচ্ছি। এই যে এখানে 1 2 3 4টে টেবিল রয়েছে। এটা হচ্ছে এখানে ডাইনিং এরিয়া। সব জায়গাতে বেশ সুন্দর একটা শিল্পবোধের পরিচয় রয়েছে, এটাই আমার খুব ভালো লাগছে। এটা ডাইনিং এরিয়া, আর এ পাশে এটা হচ্ছে কিচেন। খাওয়া দাওয়া সব একে একে এসে হাজির হচ্ছে। আমরা দার্জিলিংয়ের বা এখানে বিভিন্ন হোমস্টেতে কি দেখি, থাকা খাওয়া একসাথে নিয়ে একটা প্যাকেজ হয়, কিন্তু এইখানে এই পুরুলিয়ার এই রিসর্টগুলোতে রুমের রেন্ট আলাদা, খাওয়া আলাদা। রুমের সাথে, রুমের যে রেন্ট তার সাথে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে, আর বাকি যে খাওয়াটা মানে তার লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার, এই তিনটে পার ডে পার হেড 1000 টাকা করে পড়ে। লাঞ্চে কী কী থাকে সেটা এখন আপনাদের দেখাই। এখনও পর্যন্ত যেটা এসেছে, ভাত, এখানে ডাল, 1 বালতি ডাল, তার সাথে আলু সেদ্ধ আছে, এটা বেগনি আছে, এটা আরও একটা কিছু ভাজা, এখানে পাঁপড়, সালাড আমি দেখতে পাচ্ছি, আলু পোস্ত রয়েছে। ভাতটা একদম সরু চালের ভাত, ডাল আর আলু সেদ্ধটা মেখেছেও খুব ভালো, পেঁয়াজ দিয়ে। লাঞ্চে এসেছে মাছ, এটা সর্ষে বাটা দিয়ে পাবদা। খাওয়া দাওয়া কিন্তু একের পর এক এসেই যাচ্ছে। পাবদা মাছ সেটা তো আপনাদের দেখিয়েছি, তারপরে এসেছে চাটনি, এখন এলো রসগোল্লা। কিন্তু আমি খাচ্ছি এখন পোস্তটা কিন্তু খুব খুব টেস্টি। অনিরুদ্ধাকে বললাম যে এত সুন্দর রান্না, তো বললো যে এখানে যিনি রান্না করেন, আগে লাভা জাংশন ছিল, লাভার কাছে, লাভা মনস্ট্রিট আছে, তার কুক, লাভা জাংশনটা এখন বন্ধ আছে, সেই কুক এখন এখানে রয়েছেন, উনি রান্না করেন। রান্না কিন্তু খুব ভালো, খুব ভালো রান্না। চলুন হাতটা ধুয়ে নিই। এখানে তো পুরো প্রস্তর যুগের ব্যাপার। এই যে বেসিন দুটো দেখে মনে হবে যেন আমরা প্রস্তর যুগে টাইম মেশিনে করে পিছিয়ে চলে এসেছি। এইগুলো হচ্ছে এলিফ্যান্ট ব্যাম্বু। বাঁশগুলো আসছে আসাম থেকে, এবং সেখানেই পুরো মেশিনে ট্রিটমেন্ট করে তারপরে এই বাঁশগুলো আসছে। এগুলোর আয়ু হচ্ছে 50 বছর। আমার বয়স 51 বছর। আমি তো প্রথমে এটা হামানদিস্তা ভাবছিলাম, তারপর দেখলাম না, বাঁশ। এই যে বাঁশটা, ভেতরের যে বাঁশটা, এই বাঁশটাই হচ্ছে এলিফ্যান্ট ব্যাম্বু। কত মোটা দেখুন, আর ভেতরটা কিন্তু ফাঁপা, ভেতরে বিরাট জায়গা। এইখানে পেয়ারা গাছ আছে, আর পেয়ারা গাছে বড় বড় পেয়ারা ধরেছে। বাহ, আমি এটা পেরে খাচ্ছি তা নয়, এটা কিন্তু পাখি তার আগে খেয়ে গেছে। ভালো পেয়ারা, মানে ডাঁসার থেকে এক স্টেপ উপরে চলে গেছে, আর 2-4 দিন থাকলে ওই জন্যই পাখি খেয়ে গেছে। পাখি জানে কখন খেতে হয়, দারুণ খেতে। চলুন পায়ে হেঁটে আমরা আশপাশটা একটু ঘুরে আসি, বেলা আছে বেশ কিছুটা। এটা রাধাচূড়া গাছ, রাধাচূড়া ফুল ফুটে আছে, হলুদ হলুদ হয়, কৃষ্ণচূড়া লাল রঙের হয়। এই ফুলটা হচ্ছে রাধাচূড়া, লাল রঙের, সেটা তো জানেন, পলাশ লাল রঙের। একটা নিম গাছ দেখতে পাচ্ছি এইখানে, পলাশ ব্যতীত এইখানে একটা পলাশ গাছ আছে, এই গাছটা পলাশ গাছ। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা এলাম, মানে মেন রাস্তা ছেড়ে দিয়ে একটা সরু রাস্তা ধরে এই গেট পর্যন্ত যে এলাম, সেই রাস্তাটার দুপাশে অনেক পলাশ গাছ আছে। চলুন আমরা পায়ে হেঁটে বেরোবো, তো আপনাদের দেখাবো সব। 5টা বাজছে, চলুন আমরা এই রাস্তায় একটু হেঁটে বেড়াই। এই হচ্ছে রিসেপশনটা তো দেখানোই হয়নি, আমরা তো সোজা গাড়ি করে একদম ভেতরে ঢুকে গেছিলাম। চলুন বাড়িটা আমরা ঘুরি। এইটা হচ্ছে পলাশ গাছ। এইটা যে মেন রাস্তাটায় পড়লো, সেখানটা থেকে একটু সামনে গেলেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রিসর্ট, সেটাও এখানে।
এই আমরা এসে পৌঁছে গেলাম পলাশ মেন রাস্তা। এখানে বলতে আছে পলাশবিথি বুটিক রিসর্ট। এখানে এই ডিরেক্টরেট অফ ফরেস্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জার্মপ্লাজম কনজারভেশন সেন্টার ফর ক্লাইম্বার্স 2021 সালে এটা তৈরি হয়েছে। আর এই যে জার্মপ্লাজম কনজারভেশন সেন্টারটা, তার উল্টো দিকে ওই যে সাদা বোর্ডটা ইন্ডিকেট করছে ওই যে রাস্তাটা, ওই রাস্তাটাই চলে যাচ্ছে পলাশবিথির দিকে। ওই দিক থেকে আমরা হাঁটতে হাঁটতে আসছি। এই সামনে এটা হচ্ছে গড়পঞ্চকোটের ফরেস্ট অফিস। এইটা হচ্ছে গড়পঞ্চকোট প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। এই যে গড়পঞ্চকোট প্রকৃতি ভ্রমণ কেন্দ্র, সেখান থেকে আমাদের যে রিসর্ট পলাশবিথি, গাড়িতে গেলে 1-1.5 মিনিট, পায়ে হেঁটে গেলে 5 মিনিট। আর এর উল্টো দিকে মানে এই প্রকৃতি ভ্রমণ কেন্দ্র, তার উল্টো দিকে এই যে রাস্তাটা চলে গেছে যে গ্রামটার দিকে, সেই গ্রামটার নাম হচ্ছে বাঘমারা। গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম। এই দিক থেকে একটা লোক বেরোলো, মানে এই রিসোর্টের লোক, এক থালা খাবার নিয়ে ওপাশে গেল। তার মানে এই দুটো একই প্রপার্টির আন্ডারে। চারিদিক জুড়ে শুধু একটাই রং, সবুজ সবুজ আর সবুজ। এইখানটায় পুরো রাস্তার উপরে জল। তাহলে কী করবো, উপর দিয়ে চল, এখান দিয়ে দিদি এরকম করে যাচ্ছি না, একদম জল থই থই হয়ে গেছে। এই আমরা এই যে পাঁচিলের উপরে যাচ্ছি। এই জলটা টপকে এলাম, টপকে এসে এখানে কিন্তু মন্দির রয়েছে। ওইখানে একটা মন্দির, এখানেও মন্দিরগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে গড়পঞ্চকোট পাহাড়, শ্রী শ্রী বাবা ধর্মরাজ মন্দির, পুয়াপুর। না চলুন, অন্ধকার হয়ে যাচ্ছে, আমাদের অনেকটা রাস্তা যেতে হবে, প্রায় 2 কিলোমিটার রাস্তা আমরা চলে এসেছি। আর জঙ্গলে হয়তো হঠাৎ করে অন্ধকার হয়ে যাবে। ছোট্ট একটা ইনফরমেশন, যারা সুরাপ্রেমী তাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন। এখানে এই যে গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম, তার গেটের সামনে আপনি সুরা পেয়ে যাবেন। রিসোর্টের ভেতরে হালকা হালকা আলো জ্বলে গেছে। দারুণ দারুণ। 7:30 বেজে গেল, চায়ের টাইম হয়ে গেল। চা আসবে, ইভিনিং স্ন্যাক্স আসবে। চলো রুমের ভেতরে যাই। বাইরে এখানে পোকা আছে, এবং যেহেতু এখানে পোকা আছে, এখানে সমস্ত জানলাতে, যে জানলাগুলো খোলা যায়, সমস্ত জানলাতে কিন্তু নেট দেওয়া আছে। ইভিনিং স্ন্যাক্স এসে গেছে। ভাবছিলাম কখন দেবে ভাবতে দরজা ঠক 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 ঠক। চা দিয়েছে, তার সাথে ভেজ পকোড়া আছে, একটা সস আছে, আর চায়ের সাথে যে যেরকম চিনি খেতে চায় সেজন্য চিনিটা এক্সট্রা দেওয়া আছে। চাটা এলাচ চা, চিনি দেয়নি, মানে চিনিটা আলাদা করে মেশাতে হবে। পকোড়া বললে এটা পেঁয়াজি বলা যায়, ছোটো ছোটো পেঁয়াজ পকোড়া। বাঁধাকপির যে পকোড়া হয় সেটা না, কিন্তু ভালো বানিয়েছ। কে কেমন আছে? খুব ভালো। সেটা লাভা জাংশনে রান্না করতো তো, লাভা জাংশনে কুক ছিল, রান্না তো ভালোই হবে। এবার বাইরে বসে খেলে ভালো হতো, কিন্তু বাইরে না, বর্ষাকাল তো পোকা আছে, সেই জন্য বাইরে বসছি না। আজকে 12ই জুলাই, ভ্যাপসা গরম আছে, এসিটা চালাতে হয়েছে কিন্তু। ও জল চেয়েছিলাম, জল দিয়ে গেছে, এখানে জল কিন্তু কাঁচের বোতলে। চাটা সুন্দর হয়েছে। রাত্রে জায়গাটা বেশ একটু মোহময় মতো লাগছে। যাই, পাশের রুমে অনিরুদ্ধ দ্বারা রয়েছে। অনেকক্ষণ আড্ডা হলো, আড্ডা দিতে দিতে 11টা বাজছে। চলুন এবার ডিনারটা করে আসি। ক্যামেরাটা এসিতে ছিল তো, ঠান্ডা হয়ে গেছে, আর পুরো লেন্সটা এরকম ঘোলাটা হয়ে গেছে, আবার ঘোলাটা হয়ে যাচ্ছে। এটা কুয়াশা নয় কিন্তু, এটা বর্ষাকাল, কুয়াশা নেই। বাকিদের খাওয়া হয়ে গেছে, ডিনার করতে চলে এসেছি। দুপুরে তো গরম লাগছিল, রীতিমতো মানে ঘাম হচ্ছিল, হিউমিডিটি ছিল। রাত্রিবেলায় এখন ফ্যান চলছে, শীত করছে। ডিনারে এসে গেছে রুটি, গরম গরম রুটি, ক্যাসারোলের মধ্যে দিয়েছে একদম গরম রুটিগুলো। আর তার সাথে এটা ডাল, দেখে তো তরকা মনে হচ্ছে ফিলটা। অনেক রাত হয়ে গেছে, চটপট খেয়ে নিই। ভাত আর ডাল তো এসেই গেছিলো, তার সাথে এসে গেছে চিকেন, 1 বাটি চিকেন। ডালটা কিন্তু দারুণ হয়েছে, মানে তরকা ডাল দারুণ হয়েছে। চিকেন না জাস্ট অসাধারণ হয়েছে। চিকেনটা খা, দারুণ না? দারুণ, সত্যিই দারুণ।